আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ মহানুদ্দিন। আমি অধ্যাপক হিসেবে আছি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমাদের আজকের আলোচনায় উপস্থিত আছেন আ আ স্বনামধন্য অধ্যাপক ইউসুফ মাহবুবুল ইসলাম, ডক্টর ইউসুফ মাহবুবুল ইসলাম। উনি বর্তমানে সাউথ ইস্ট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হিসেবে আছেন। আ ইতিপূর্বে তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভাইস চ্যান্সেলর হিসেবে কর্মরত ছিলেন। এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উনি স্বনামধন্য অধ্যাপক হিসেবে কাজ করেছেন। তো শিক্ষাক্ষেত্রে ওনার যে ভূমিকা এটা আরো বেশি প্রসারিত হচ্ছে। উনি জাতীয় শিক্ষা সেবা পরিষদের রিসার্চ অ্যান্ড ইনোভেশনের প্রধানের দায়িত্ব পালন করছেন। আরো আছেন আমাদের সঙ্গে অধ্যাপক ডক্টর হাসনান আহমেদ। উনি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অধ্যাপক হিসেবে কাজ করছেন এবং ইতিপূর্বে তিনি ওখানে প্রো ভাইস চ্যান্সেলর হিসেবে কাজ করেছেন এবং উনি জাসিপের সভাপতি, জাতীয় শিক্ষা সেবা পরিষদের সভাপতি। আজকে আমরা একটা বিষয়ে অবতারণা করতে চাই, সেটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো থেকে যে গ্রাজুয়েটস রা বের হচ্ছে, আ সেই গ্রাজুয়েটরা আমাদের কর্মক্ষেত্রে গিয়ে বা তাদের কর্মক্ষেত্রে বিভিন্ন ধরন আছে, যেমন তাদের চাকরির ক্ষেত্রে বলি অথবা তাদের জীবনের ক্ষেত্রে বলি অথবা সব দিক থেকে তাদের সাফল্যের কথা বলি। সেই জায়গায় গিয়ে তাদেরকে আসলে বিভিন্ন ধরনের প্রবলেম সলভিং করতে হচ্ছে। এটাই স্বাভাবিক। আমরা লেখাপড়া করি, আ আমাদের গ্র্যাজুয়েটরা লেখাপড়া করে যাতে তারা আরো ভালো প্রবলেম সলভার হয়। তো সেদিক থেকে তারা কতটুকু সাফল্য অর্জন করছে সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং যদি আমরা খুঁজে পাই যে তারা আমাদের আকাঙ্ক্ষিত লেভেলে প্রবলেম সলভার হতে পারছে না বা অর্গানাইজেশনাল প্রবলেম, লাইফ রিলেটেড প্রবলেম, সোশ্যাল প্রবলেম এগুলো সলভ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারছে কি পারছে না, সেটা দেখার পর আমাদের আসলে সময় এসেছে একটা পরিবর্তন দরকার কিনা এবং সেই পরিবর্তন কিভাবে করা যায়। তো আজকে আমরা মূলত আ আ আমাদের আলোচনাকে কেন্দ্রীভূত করতে চাই যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আমরা কিভাবে আ আরো ভালো গ্র্যাজুয়েট তৈরি করতে পারি। যাতে তারা আরো বেশি ভালোভাবে কন্ট্রিবিউট করতে পারে সমাজ, দেশ এবং তাদের নিজের জীবনে। তো আমি ১ম এই আমাদের অধ্যাপক ইউসুফ মাহবুবুল ইসলাম স্যারকে অনুরোধ জানাবো এ ব্যাপারে ওনার কিছু মতামত প্রদান করার জন্য। জি, জি। আসসালামু আলাইকুম। আসলে এটা বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমরা কি ধরনের গ্র্যাজুয়েট চাই এবং আমরা যদি প্রবলেম সলভার চাই তাহলে কিভাবে আমরা প্রবলেম সলভার তৈরি করব। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট চিন্তা। তো কি করা যায়? আসলে আমরা যে ধরনের এডুকেশন চাই সেই ধরনের এডুকেশন কিন্তু আপনি দেখবেন সাবকন্টিনেন্টে তৈরি করা হয়েছে। ফর এক্সাম্পল, যখন ব্রিটিশরা ছিল তারা কিন্তু চেয়েছিল যে ক্লার্কস তৈরি করবে। উই উড লাইক টু ক্রিয়েট এ নেশন অফ ক্লার্কস। তো সেভাবেই এডুকেশন সিস্টেমটা ডিজাইন করেছিল যাতে সবকিছু মুখস্থ করে আপনার পরীক্ষায় দেওয়া, আর সেই ইন্ডাস্ট্রি তৈরি করেছে, সেভাবে এডুকেশন সেট আপ করেছে। এখন বর্তমানে আমরা কি চাই? বর্তমানে আমরা চাই পরীক্ষা পাশ করতে। তো সেই জন্য আমরা এই কোচিং সেন্টারে ঢুকি। একটা আছে, একটা প্লে গ্রুপের বাচ্চা, তার মা নিয়ে আসছে আমার ওয়াইফের কাছে যে আমার বাচ্চাকে একটু কোচিং করে দাও যাতে সে প্লে গ্রুপ ঢুকতে পারে। এই লেভেলে আমরা পরীক্ষা পাশের চিন্তায় চলে আসি। কিন্তু এখন যে ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট, সেও কোচিং সেন্টারে ঢোকার জন্য, সেটা মেডিকেল হোক, সেটা ইউনিভার্সিটি হোক, প্রাইভেট ইউনিভার্সিটি হোক, পাবলিক ইউনিভার্সিটি হোক, আমরা কোচিং সেন্টারে ঢুকছি যাতে অ্যাডমিশন টেস্টে পাস করি। আর ওরাও সব মুখস্থ করায়। আর ইভেন এসএসসি, এইচএসসি আমরা সব সাজেশন বই খুঁজি জাস্ট টু পাস দি এক্সাম। কিন্তু একবার পরীক্ষা পাস হয়ে গেলে তারপর কি? আমরা কি চিন্তা করছি যে চাকরি জীবনে কি করতে পারবে? তো যে প্রশ্নটা ছিল যে চাকরি জীবনে এমপ্লয়ার যদি চায় যে কোম্পানির যে বিষয়গুলি, সে বিষয়গুলি সে করতে পারবে। প্রবলেম ডে টু ডে যে প্রবলেম হয় সেগুলো সে ট্যাকল দিতে পারবে। তাহলে আমাদের গ্র্যাজুয়েট তো পারছে না। তো কি করতে হবে? আমরা যদি এটাই চাই যে প্রবলেম সলভ করুক,
তাহলে মেইন বিষয় হচ্ছে যে প্রবলেমগুলি তাহলে ক্লাসে নিয়ে আসতে হবে। না নিয়ে আসলে সে তো বুঝবে না হোয়াট ইজ আ প্রবলেম। ক্লাসে আনা মানেটা কি? আমরা যদি বিদেশে দেখি, একটা আমার আগের ছাত্র সে ফেরত আসছে, সে বার্কলেতে পড়াশোনা করছে। তো প্রত্যেক বছর তারা যখন ঢুকতো তাদেরকে বলা হতো যে তুমি এই বছরে কি প্রবলেম সলভ করবে, কি প্রজেক্ট করবা, আর সাবজেক্টগুলি, যে সাবজেক্টগুলি পড়বে, কোর্সেসগুলি পড়বে, সেগুলি কিভাবে হেল্প করবে টু আন্ডারস্ট্যান্ড টু সলভ দ্য প্রবলেম। তো সে মোটামুটি 4 বছর পরে সে অ্যাটলিস্ট 4টা মেজর প্রবলেম সে সলভ করছে। তো এখন সে অ্যাকচুয়ালি বাংলাদেশে ফেরত আসছে। ফেরত এসে তাকে যাই বলি, সে চট করে বুঝে নেয় আর করতে পারে। তো বিষয় কিন্তু এইটাই। অ্যান্ড আরেকটা সাবজেক্টের কথা বলি, দ্যাট আমাদের দেশে যে ইফ ইউ ওয়ান্ট এ কারাপশন ফ্রি দেশ, তো প্রত্যেক সাবজেক্টের ভিতরে কিন্তু এথিক্স আছে। ডাক্তারদের এথিক্স, ইঞ্জিনিয়ারদের এথিক্স। তো এথিক্যাল কোয়েশ্চেন গুলো কিন্তু ক্লাসে নিয়ে আসতে হবে। ক্লাসে এনে ডিসকাশনে দিতে হবে যে ভাই এই সিচুয়েশনে তুমি কি করবা, হোয়াট ইজ দ্য রাইট ওয়ে টু ডু থিংস। হ্যাঁ, দিস ইজ ইয়োর প্রফেশন। পুলিশদের ক্লাসে তাদের ভিতরেও আপনার এথিক্যাল কোয়েশ্চেন্স গুলি কিন্তু ক্লাসের ভিতরে আনতে হবে। ওয়াইল ট্রেনিং ডিসকাস করো হোয়াট ইজ দ্য রাইট ওয়ে টু ডু, হোয়াট ইজ ইয়োর ওপিনিয়ন। কারণ তার ব্রেন যদি এনগেজ না করি, সে তো রিয়েল ওয়ার্ল্ডে গিয়ে তার ব্রেন কিভাবে খাটাবে সেটা তো সে জানবে না। তো মূল কথা এটাই যে আমরা যদি প্রবলেম সলভার চাই, এথিক্যাল পার্সন চাই, কারাপ্ট ফ্রি পার্সন চাই, কারাপশন ফ্রি পার্সন, তো আমাদেরকে সেই প্রশ্নগুলি ক্লাসে নিয়ে আসতে হবে। আর আমাদের কারিকুলামটা কোয়েশ্চেন বেসড হওয়া দরকার, যে হোয়াট আর দ্য প্রবলেমস দ্যাট দিস সাবজেক্ট সলভস। হ্যাঁ, ফিজিক্সটা কেন পড়বো? হ্যাঁ, what will physics help in, how will physics help in real life? ম্যাথ কেন পড়বো? ইংলিশ কেন পড়বো? এগুলি সবই মানুষ মনে করে মুখস্থ বিদ্যার সাবজেক্ট। ইংলিশও মুখস্থ করায় দেয়, আহ, সবই মুখস্থ করায় দেয়। আলটিমেটলি রিয়েল লাইফে হাউ টু ইউজ ইংলিশ সেটা কিন্তু তারা পারে না। স্যার একটু আমি যদি একটা কথা বলি, আসলে আমাদের দেশের যে জব সেক্টর আছে এখানে তো পাবলিক সেক্টর, প্রাইভেট সেক্টর সবই আছে। আমি মনে করি যে অনেক প্রাইভেট সেক্টরে অনেক জায়গাতেই হয়তোবা তারা যেহেতু তারা রিক্রুট করার সময় তারা কিন্তু আসলে দেখে নেয় যে এই ক্যান্ডিডেটটা আমাদের এমপ্লয়ি হলে সে আমাদের অর্গানাইজেশনাল প্রবলেম সলভ করতে পারবে কিনা। অ্যাকচুয়ালি কম্পিটিশন ফোর্স তাদেরকে এটা করাই ফেলে, কারণ এটা না করলে তারা ভালো এমপ্লয় পাবে না। কিন্তু আমাদের পাবলিক সেক্টরে সরকারি চাকুরির ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু সেই কম্পিটিশনের ব্যাপারটা অতটা নাই। তো সেটা অনেক বড় একটা মানে এমপ্লয়মেন্ট সেক্টর। তো সেখানেও সত্যিকার অর্থে যদি আমরা চাই যে আমাদের সরকারি যারা কর্মচারী কর্মকর্তাগণ আছেন তারা যদি খুব ভালো প্রবলেম সলভার হয়, এটা যদি আমরা চাই, তাহলে তাদের রিক্রুটমেন্টের ক্ষেত্রেও কিন্তু প্রবলেম সলভিং অ্যাপটিটিউড বা প্রবলেম সলভিং অ্যাবিলিটি এটাও টেস্ট করা দরকার। এটা আমার প্রসঙ্গক্রমে মনে পড়লো। তো আপনি কি মনে করেন স্যার এ ব্যাপারে? এটাও কিন্তু একটা ব্যাপার যে তারা আসলেই প্রবলেম সলভার কিনা, গুড প্রবলেম সলভার। তাদেরকে কিভাবে সিলেকশন করা হচ্ছে? রাইট। মানে এখানে তো অনেক মানুষ পরীক্ষা দেয়, কিন্তু আমার মনে আছে বাংলাদেশেই আমি যখন বিদেশ থেকে ফেরত আসছিলাম প্রথমবার, তখন আইবিএম, লোকাল আইবিএম ছিল, তো ওখানে অ্যাপ্লাই করেছিলাম চাকরির জন্য। তো তারা আমাকে ছোট্ট একটা মেকানিক্যাল জিনিস দিছে, যে এটাকে খোলো এবং খোলার পরে এটাকে আবার লাগাতে হবে। হ্যাঁ, জাস্ট এই পরীক্ষাটা দিয়েছে যে এটাকে খোলো, এটাকে লাগাতে হবে। তো ওইটা পারলে হচ্ছে নেক্সট স্টেজ পরীক্ষা। মানে আরেকটা জায়গায় আমি বলি, এখানেই ছিল বাংলাদেশে, এটা ছিল ওই ন্যাশনাল ব্যাংকে বোধহয় অনেক মানুষ পরীক্ষা দিচ্ছিল। হুম, হুম। তো আমাকে এনগেজ করা হয়েছিল যে আমাদেরকে ক্যান্ডিডেট বাছাই করে দাও। তো আমি একটা ছোট্ট একটা পরীক্ষা নিয়ে একটা র্যাঙ্কিং করে দিতাম। তারপরে ওখানকার যে ম্যানেজিং ডিরেক্টর, ওনার সাথে বসা হলো। তো উনি আমাকে জিজ্ঞেস করলেন, "ইউসুফ, আমি কিভাবে বুঝবো যে সে আসলে পারে কিনা?"
মানে all they wanted was data entry operators রাইট। আর কিছু না। তো আমি বললাম স্যার তাহলে তো একটা কাজ করতে হয়, সে কম্পিউটারে তাকে বসিয়ে দেখতে হবে সে টাইপিং করতে পারে কিনা। হুম, হ্যাঁ, এক্সাক্টলি। তো উনি নিজের রুমে কম্পিউটার নিয়ে আসছেন, নিয়ে এসে হ্যাঁ, তো কয়েকটা ক্যান্ডিডেট তো কম্পিউটার অন করতেই পারলো না। ঠিক আছে? হ্যাঁ, তো তারপরে উনি দেখলেন যে কে টাইপ করতে পারে। ইজি সিলেকশন হয়ে গেল। এখন হচ্ছে যে আমি গভর্নমেন্ট চাকরি হোক, যে চাকরি হোক, তো গভর্নমেন্ট চাকরির যে অ্যাকচুয়াল চাকরির যে রিয়েল সিচুয়েশনস গুলি, কাস্টমার হ্যান্ডলিং, গিভিং গভর্নমেন্ট সার্ভিস, হ্যাঁ, গিভিং ইট এথিক্যালি, হ্যাঁ, তো ওই জিনিসগুলো কিন্তু পরীক্ষায় আসতে হবে যে তুমি এই সিচুয়েশনে তুমি কি করবে, or is it right to ask for money to give government service, things like that. মানে আমি যে ধরনের মানুষ চাই সেই ধরনের পরীক্ষা কিন্তু ক্লাসের ভিতরে নিয়ে আসতে হবে এবং ইন্টারভিউতে থাকতে হবে যে তুমি কি মনে করো বা এই পজিশনে থাকতে তুমি কি করবে। এবং আমার মনে হয় স্যার এই যে প্রবলেমের যে আ আ ইয়েটা মানে ব্যাপকতা, হ্যাঁ? এটাও বোঝার ব্যাপার আছে। কারণ একজন সে এথিক্যালি জিনিসটাকে সলভ করছে কিনা সাধারণত করে না কখন? যখন সে বিগার প্রবলেমটা বুঝতে পারে না। যে সোসাইটি ভালো না থাকলে তো আমিও ভালো থাকবো না। আ রাদার একটা ন্যারো ফোকাস থাকে যে হ্যাঁ, আমার এখানে পার্সোনাল গেইন কি হচ্ছে? বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এর ব্যাপারগুলো বুঝের মধ্যে আসে না। তো এই জিনিসগুলো আমাদের বিশ্ববিদ্যালয় লেভেলে কি যথেষ্ট পরিমাণ আসছে? আ তো আমাদের অধ্যাপক হাসনান আহমেদ স্যারও কিন্তু বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন শিক্ষার কারিকুলাম ডেভেলপমেন্ট এগুলোর সাথে আমি ব্যক্তিগতভাবে জানি যেহেতু আমিও একই ইউনিভার্সিটিতে আছি। তো স্যারের কি কোনো অভিজ্ঞতার ব্যাপারে আছে যে আমাদের স্টুডেন্টদের এই যে প্রবলেমের ব্যাপকতা, হ্যাঁ? যে তারা কোন পার্সপেক্টিভ থেকে একটা প্রবলেমকে দেখবে? আ আ বা তাদেরকে কিভাবে এটা গড়ে তোলা যায়? আপনার যদি কিছু বলার থাকে এই মুহূর্তে। আমি স্যার আপনার কাছে আবার ফিরে আসবো। ইউসুফ স্যারের কাছে। স্যার আপনার মাইকটা একটু আনমিউট করতে হবে। সালামু আলাইকুম। ধন্যবাদ প্রফেসর ডক্টর মহানুদ্দিনকে। আমার মনে হচ্ছে আমাদের ইউসুফ মাহবুবুল ইসলাম স্যার সঠিক বলেছেন এবং যে কথাগুলো তুলে ধরেছেন আসলে এগুলো আমাদের সামাজিক বাস্তবতা। আমাদের কথা বলতে গেলে এটার আলোকেই বলতে হবে, তার কারণ উনি যথার্থতা প্রমাণ করেছেন এখানে। আমি ছোট্ট একটা উদাহরণ দিই প্রথম। সেটা হলো আমরা ভালো চালের ভাত খেতে চাই, সরু চালের ভাত। এইটা আমাদের কিন্তু উদ্দেশ্য। এখন সরু চাল শুধু চেলেই কিন্তু হয় না। আমরা দেখেছি যে ধান যেমন হবে ঠিক চালটাও তেমনই হবে। আবার ধানটা যদি সরু চালের হতে হবে চাল, কিন্তু ধানটা আবার বপন করার সময়, বোনার সময়, জমিতে বোনার সময় ঠিক ওই জাতের ধানকে আমাদের বুনতে হবে। আবার ধান যাতে ফলনটা ভালো হয় সেজন্য জমিটাও ঠিক উপযুক্তভাবে চাষ করতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে আমরা চাল চাই সরু, কিন্তু তার প্রাথমিক অনেক আয়োজন আছে। সেই আয়োজনের দিকে যদি আমরা না তাকাই তাহলে হঠাৎ করে ভালো চাল, সুস্বাদু চাল আমরা কোনো ক্রমে পেতে পারি না। এজন্যই আমরা সবাই আশা করি যে আমাদের গ্রাজুয়েট যারা হবেন তাদের মধ্যে কতকগুলো গুণ থাকবে, সেই গুণের কথা আমাদের এই শ্রদ্ধেয় ভাই বা আমাদের উপস্থাপক প্রফেসর ডক্টর মোহন বলেছেন। কিন্তু এখানে যে বিষয়টা হচ্ছে এর কিছু ব্যারিয়ার আছে যে কারণে আমাদের হচ্ছে না। আমাদের এখানে উল্লেখ করা হয়েছে যে ব্রিটিশ আমলে আমাদের ক্লার্ক তৈরি করা হয়েছে। এখনো আমরা দেখছি যে কিছু গাইড বই এবং নোট বই মুখস্থ করিয়ে ছাত্রদেরকে পাশ করানো হচ্ছে। এর ফলে হচ্ছে কি সে মুখস্থ সাময়িকভাবে করছে, কিন্তু মুখস্থ দিয়ে কিন্তু আসলে কোনো শিক্ষা হয় না। শিক্ষা হলো শেখা, তার জীবনের কিছু কোয়ালিটিকে সে শিখবে কিসের মাধ্যমে? প্র্যাকটিক্যাল কাজের মাধ্যমে,
বইয়ের মাধ্যমে, এবং শুধু বইটা পড়লে হবে না, ক্লাসে শিক্ষা দিই আমরা, কিন্তু আমরা দেখি যে শিক্ষা দেওয়া হয়, কিন্তু সেই শিক্ষাটা আসলে তাকে, আমি পড়াবো বই, কিন্তু তার মনটা থাকবে বাস্তবের দিকে। দুটোকে যদি সে সমন্বয় করতে পারে, রিকনসাইল করতে পারে, আমি দেখেছি সেই ছাত্র হয়তো প্র্যাকটিক্যালি বেশি মার্ক পায় না, কিন্তু সে প্র্যাকটিক্যালি কাজ করতে পারে। যারাই বাস্তবতার সাথে মিলাতে পারে লেখাপড়া, সেই সেই ভালো করতে পারে। আরেকটা বিষয়গুলো আমরা দেখি এখানে, যে এইগুলোরও কিন্তু কারণ আছে কেন হচ্ছে না। আমরা তো চেষ্টা কম করছি না, প্রতি বছর কেন প্রত্যেকবার যদি এই যে শিক্ষা পদ্ধতির, শিক্ষা ব্যবস্থার কথা সরকার চেষ্টা করেন, আমাদের সামনেই আমরা দেখি হাজার হাজার কোটি টাকা আমরা ব্যয় করছি, কিন্তু এর কোনো ইমপ্লিমেন্টেশনে আমরা ভালো কিছু পাচ্ছি না। তো আমাদের দেশের অবস্থাও সেই একই অবস্থা হয়েছে। আমার মনে হয় আমাদের সামাজিক এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা যদি ভালো না হয়, সামাজিক এবং প্রাতিষ্ঠানিক বলছি এই কারণে যে আসলে প্রাতিষ্ঠানিক শিক্ষাটা কিন্তু সামাজিক শিক্ষার পরে নির্ভর করে। আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা সামাজিক শিক্ষার পরে নির্ভর করে কেন? সেটার কারণ হলো আমরা দেখি আমারই ছেলে বা মেয়ে টিভির সামনে বসে টিভিতে যেটা দেখছে, অথচ দেখলো তার ক্লাসে সেভাবে পড়ানো হচ্ছে না। ক্লাসে বলা হচ্ছে চুরি করা মহাপাপ, তুমি করো না। কেন? শিক্ষকরা বারবার মানা করছে, বইতে লেখা আছে। আর সে টিভির সামনে বসে বাস্তব জীবনে সব জায়গায় দেখতে পাচ্ছে যে আসলে চুরি করাটাই হলো বর্তমানে খুব উপাদেয় একটা, একে আমরা চালাক চতুর বলি, বলি যে এই হলো সক্ষম, জীবন চালাতে পারবে। এই কথা কিন্তু পারিবারিক আমরা বলছি পরিবেশে সে যে শিখছে কনভারসেশন গুলো পরিবেশ হচ্ছে, থেকে। হ্যাঁ, হ্যাঁ, এই পরিবেশটা যে পরিবেশ পারিবারিক থেকে খারাপ পরিবেশে যে জিনিসগুলো, পরিবেশ থেকে খারাপ জিনিসগুলো যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে। আবার শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করে তারা যেহেতু খারাপ কিছু মুখস্থ কিছু শিখে আসলো, তাদের ভিতরে কোনো বিষয়ের পরিবর্তন আসলো না। যেমন আমাদের শ্রদ্ধেয় ইউসুফ মাহবুব স্যার বলেছেন যে মানবতা বোধ তাদের ভিতরে আছে বা নেই, এটা বোঝা যায় না। যেহেতু শুধু মুখস্থ করে তার এই কাজগুলো হয় না, তো আমরা সেখানে ভাবতে পারি যে তাহলে আমাদের মানবতা বোধ সঞ্চারক শিক্ষার অভাব আছে। নিশ্চয়ই এই কথাতে এটাই প্রমাণ করে। তা আমি যেমন ভাত খেতে গেলে বললাম যে সরু চাল দরকার, চাল তারপর তার থেকে ভাত আমি সরু ভালো পেতে পারি। তেমনি ভাবে আমার মনে হয় যে প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং সামাজিক শিক্ষার বাইরে আমাদের কিন্তু শিক্ষা ব্যবস্থাটা না। এইজন্য প্রথমে আমাদের ভাবতে হবে লক্ষ্যটা কোথায়? লক্ষ্য হলো ভালো গ্রাজুয়েট চাই। তাহলে আমাদের কি করতে হবে? শিক্ষাঙ্গনে এবং সামাজিক শিক্ষার মধ্যে সেই ভালো মানের শিক্ষক, ভালো পরিবেশ, এবং ছাত্ররা যাই হোক না কেন, তারা তো ছোট মানুষ, তারা এটা বোঝে না। তাদের ভবিষ্যৎ অত কিছু বোঝার ক্ষমতা হয়নি। তারা যেটা দেখে সেটাই করে, সেটাই শেখে। তারা মুখস্থ করে ভাবে যে না আমি এই গ্রেড পেয়েছি, এ প্লাস পেয়েছি, সুতরাং এ প্লাস পাওয়াই আমার উদ্দেশ্য। আসলে যে উদ্দেশ্যটা এ প্লাস পাওয়া না, এটা সে তার বোঝার মতো আছে, বুদ্ধি আছে, কিন্তু বাস্তব অভিজ্ঞতা নাই বাচ্চাদের তাহলে স্যার সবকিছু। আমি যেটা আ বুঝতে পারছি আপনি আসলে গুরুত্ব দিচ্ছেন যে শুধুমাত্র বিশ্ববিদ্যালয় একা চেষ্টা করলে হবে না। সামাজিক এবং পর পা পর পারিবারিক পর্যায়ে বা মোট কথা হলো ওভারঅল একটা সমাজে একটা মোমেন্টাম আসতে হবে। আ আমার কাছে তাই মনে হচ্ছে সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আ এই পর্যায়ে আমি আ অধ্যাপক ইউসুফ মাহবুবুল ইসলাম স্যারের কাছে একটু আসবো যে স্যার আমরা আ যেহেতু বিশ্ববিদ্যালয় পর্যায়ে যারা কাজ করি আ আসলে বাস্তবতা হচ্ছে যে সমাজে এই মোমেন্টামটা অবশ্যই আনার চেষ্টা আমাদের করতে হবে পারিবারিক পর্যায়ে, সমাজ থেকে এবং প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে মাধ্যমিক শিক্ষা সব জায়গায়। বাট আমাদের আওতা যাদের বিশ্ববিদ্যালয় পর্যায়ে আছে, আমরা কি করতে পারি স্যার? আপনার কি মনে হয়? আহ, হাসনাইন স্যার যেটা বললেন যে বইতে লেখা আছে যে করোনা, এটা আমার মুখস্থ করছে, কিন্তু বাস্তবে সে বেরিয়ে দেখতেছে যে আসলে হচ্ছে বাকিদেরকেই কপি করছে। ক্লাসের ভিতরেও কপি করলো, বইতে যেটা লেখা আছে পরীক্ষা মধ্যে ওটাই লিখলো, আর যখন বাস্তব জীবনে গেল বাকিরা যেটা করছে সেটাই করলো।
কিন্তু তার যে নিজস্ব বোধ, চিন্তাধারা, নিজের মোরালিটি, নিজের এথিক্স কিন্তু এনগেজ হচ্ছে না। এনগেজ করতে হলে ক্লাসের ভিতরে এই যে সোসাইটির ভিতরে যে প্রবলেমগুলি, এই প্রবলেমগুলি ক্লাসে নিয়ে আসতে হবে। মানে এখানে 2 লেভেল, এটা আগে বলি তারপর আরেকটা লেভেলে আছে। ফর এক্সাম্পল, আমরা যদি ডাক্তারি প্রফেশন দেখি, একটা হচ্ছে যে সিজারিয়ান অপারেশন, এটা খুবই ডাক্তারদের কাছে পপুলার, অবভিয়াসলি, বিকজ সে তো ডাক্তারদের টাকা পয়সা বানাচ্ছে ন্যাচারাল বার্থ থেকে অনেক বেশি। কিন্তু এটা এথিক্সটা কি? আর এখন ডাক্তার হচ্ছে যে পেটের এই পাশ থেকে ওই পাশ কেটে দেয়। যে ডাক্তারদের এক্সপিরিয়েন্সও নাই, তারা টু মেক মানি দে হ্যাভ এই বিজনেসে নামছে। তো এখন হচ্ছে যে এই যখন সে ডাক্তার হবে, তার কাছে কিন্তু এই প্রশ্নগুলি প্লেস করতে হবে, that in your opinion is this right or wrong, and as a doctor should you be doing this or not? এটা তো ক্লাসে আলাপ করতে হবে, তার ব্রেনটাকে এনগেজ, তার ওপিনিয়ন, সেই যে মানুষ, তার যে একটা কন্ট্রিবিউশন আছে, তার যে একটা ভ্যালু আছে, সেই ভ্যালুটা সে কিভাবে প্রয়োগ করবে, সেই প্রশ্নটা তাকে ক্লাসে করতে হবে, এটা ইউনিভার্সিটি লেভেলে। কিন্তু এই যে বললেন যে হাসনাইন, প্রফেসর হাসনাইন যেটা বললেন যে ধানের বেলায় আমরা কারেক্ট ধান চয়েস করতে হবে, তো বাচ্চাদের বেলায় বা স্টুডেন্টের বেলায় আমরা সেই কারেক্ট ধান কিভাবে পাবো? তো এইটার ব্যবস্থা কিন্তু অ্যাকচুয়ালি আল্লাহ তাআলা কিন্তু করে দিয়েছে। ফর এক্সাম্পল কি, মানে 4 বছর বয়সে একটা বাচ্চার মেজর অ্যাক্টিভিটি কি থাকে? একটা হার্ভার্ডের একটা স্টাডি ছিল যে বিটুইন দি এজেস অফ 2 to 5 একটা বাচ্চা 40,000 প্রশ্ন করে। তো এই প্রশ্নগুলি কোথা থেকে আসছে? কেউ তো বলছে না তাকে প্রশ্ন করতে। সে নিজের থেকে ইনস্টিংক্টিভলি সে প্রশ্ন করে। তো সে ইনস্টিংক্টিভলি কিন্তু জানতে চায়, বুঝতে চায়, কিন্তু তাকে প্রশ্ন করার জন্য বকা দেয়া হয়। হ্যাঁ, প্যারেন্টস পছন্দ করে না, স্কুলে গেলে স্কুলের টিচাররা পছন্দ করে না, কলেজে পছন্দ করে না, ইউনিভার্সিটিতে পছন্দ করে না, গভর্নমেন্ট পছন্দ করে না প্রশ্ন। হ্যাঁ, নোবডি লাইকস কোয়েশ্চেন্স। তো সেই কোয়েশ্চেন্স বন্ধ করে দেয়, আর শুধু মুখস্থ করে সে পাস করে। সো বাসার থেকে এই যে ধানের কথা যেটা হলো প্রপার ধান, বাসার থেকে যদি তার প্রশ্ন বন্ধ করে তাকে যদি বার করে, তাহলে তো সে স্কুল কলেজ জগতে বা ইউনিভার্সিটির জগতে প্রশ্ন করবে না। কিন্তু বাসায় থেকে যেটা শুরু করতে হবে যে পাল্টা প্রশ্ন, যে অনেক বাচ্চা এসে জিজ্ঞেস করে যে মা, আমি যখন হলাম ছোট ভাইয়া কই ছিল? হ্যাঁ, তো এটার উত্তরে প্যারেন্ট তো বুঝবে যে বললেও বুঝবে না, বকা দিয়ে দিল। হ্যাঁ, যে এত জানা দরকার নেই, তুই বড় হয়ে বুঝবি। তো সেটা না করে জাস্ট পাল্টা প্রশ্ন, হ্যাঁ, যেই প্রশ্ন সে করুক পাল্টা প্রশ্ন, যে তোমার কি মনে হয়, তুমি বলো তো। হ্যাঁ, তো এরকম একটা গল্প আছে, একটা মেয়ে, এটা আয়া খান স্কুলে ছিল, সে একসাথে 12টা ও লেভেল দিয়েছে, হ্যাঁ, আর 12টাতে সে এ পেয়েছে। তো আমি তো অবাক যে এত ভালো। ওর মা, মেয়েটার মা স্কুলে পড়াতো, টিচার। তো মাকে গিয়ে জিজ্ঞেস করলাম যে মা, তুমি কি করো যে এত ব্রাইট তোমার মেয়ে? কারণ আমি জানলাম সে জীবনে কোনো টিউটর কাছে যায়নি, টিউশনি করেই। তো যে আমি তো ইউসুফ ভাই, আমি তো শুধু খাতা দেখতে ব্যস্ত থাকি, আমি তো ওকে টাইমই দিতে পারি। তাহলে বাবা? তো বলে হ্যাঁ, বাবাও টাইম দিতে পারে না, কিন্তু আমার একটা ঘটনা মনে আছে, সেটা ক্লাস 3 বা 4 এ ছিল। তো ঘটনাটা কি, সে বাচ্চা অঙ্ক করছিল, তো অঙ্ক পারছিল না। তো বাবার কাছে নিয়ে গেছে যে বাবা বাবা, অঙ্ক অনেক ডিফিকাল্ট, আমি পারছি না, হ্যাঁ একটু দেখো না, করে দাও। তো বাবা তখন অঙ্কটা দেখলো, মানে বাবার অপশনসটা কি, অঙ্কটা করে দেওয়া, আরেকটা বলতো দেখ তুই আমার মেয়ে হয়ে এত সোজা জিনিস পারিস না, এটা বলতে বকা পারে, দিত। বকা দিত। কিন্তু অ্যাকচুয়ালি বাবাটা কি করলো,
হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং। তো বাবাটা অঙ্কটা দেখলো, মা বেশ তো ডিফিকাল্ট। আচ্ছা বাবা, তুমিও ডিফিকাল্ট মনে করছো? বলে হ্যাঁ মা। তাহলে তাহলে কি করা যায়? তো সে বললো যে তাহলে বাবা আমি আবার ট্রাই করি। বলে মা হ্যাঁ তুমি আবার ট্রাই করতে থাকো, আর যখন পারবে আমাকে এসে কিন্তু বুঝাই দিতে হবে। হুম, হ্যাঁ, তো এই যে সে মেয়েটা নিজের থেকে আবার চেষ্টা করলো, চেষ্টা করে তারপরে বাবাকে গিয়ে বুঝাই দিল। হ্যাঁ, এইটাই তাকে ট্রান্সফর্ম করে দিয়েছে। তো জাস্ট ওয়ান ইনসিডেন্ট। হ্যাঁ, তো এটাই হাসনাইন স্যার যেটা বলছেন যে উই ওয়ান্ট দ্য রাইট মেটেরিয়াল। তো রাইট মেটেরিয়াল তো বাসার থেকে তৈরি হয়। পেরেন্টসরা শুধু পাল্টা প্রশ্ন করে বাচ্চাদের রেডি করে, নট বকা দিয়ে, হ্যাঁ, নট এক্সপ্লেন করে। সে বাচ্চাকে নিজে ওয়ার্কআউট করতে হবে, নিজেকে প্রবলেম সলভ করতে হবে। তো তাহলে ইউ উইল গেট দ্য রাইট মেটেরিয়াল দ্যাট কামস টু বি। হ্যাঁ, কারণ আমরা যদি বলি যে কেউ মেধাবী না, কেউ গাধা, এরকম হলে তো আমরা যখন আল্লাহ তাআলার কাছে যাব, আমরা তো বলতে পারি আল্লাহ তুমি আমাকে কয়েকটা ব্রেন সেল কম দিছো, সেজন্য আমার পরীক্ষা নিতে পারবো না, আমাকে পাশ করে দিও। সেটা তো হবে না। সবাইকে আল্লাহ তাআলা সমান 86 বিলিয়ন নিউরনস দিয়েছে। হ্যাঁ, ইটস জাস্ট আ ম্যাটার অফ ডেভেলপিং দোজ নিউরনস টু, এই যে কোয়েশ্চেন আনসার সিস্টেমটা ব্রেন যেভাবে তৈরি, সেইটাকে তৈরি করার জন্য বাসার থেকে শুধু পাল্টা প্রশ্ন করতে হবে বাচ্চাকে। হ্যাঁ, যে তুমি খুঁজো, তুমি বলো, এটা করলেই হাসনান স্যার যেটা চাচ্ছেন প্রপার প্ল্যান জি। পাবে। এবং এটার জন্য ওই যে বয়সটা একটা খুব সুন্দর বয়স আছে সায়েন্টিফিক্যালি। কিন্তু স্যার আমার একটা জিনিস মাথায় আসছে সেটা হলো এই যে আমাদের প্যারেন্টিং মূলত জিনিসটা কিন্তু চলে গিয়েছে এখন প্যারেন্টিং এ, হ্যাঁ? তো সেখানে সবচাইতে সুন্দরভাবে যে একটা জেনারেশনকে সুন্দরভাবে তৈরি করা যায়। তো এখন এই যে প্যারেন্টিংটা কিভাবে ভালো হবে, আপনি যে অ্যাসপেক্ট গুলো বলেছেন পার্টিকুলারলি, তো সেগুলোর জন্য তো আসলে আমাদের সমাজে এত মানুষ আমাদের দেশে, তাদের সবার তো এই অ্যাওয়ারনেসটা নাই। এটাই স্বাভাবিক। তো সেই অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করা, এটার জন্য তো আসলে একটা এফোর্ট দরকার আমার মনে হয়। সেটা সরকারের তরফ থেকে হোক বা বিভিন্ন পর্যায় থেকে হোক। তো এটাও কিন্তু মানে আমাদের ফিউচারে ভালো একটা জেনারেশন যাতে আসে, ভালো প্রবলেম সলভার আসে, ভালো গ্র্যাজুয়েট আসে, সেটার জন্য আমাদের দরকার বলে আমার মনে হচ্ছে। আ আ কি মনে করেন স্যার? এটা কি আসলে নীতি নির্ধারণী পর্যায় থেকে, যেমন আমরা আগে দেখেছি অনেক সময় আগে যখন শুধু বিটিভি ছিল, হ্যাঁ, বিটিভিতে ছোট্ট, ছোট্ট কিছু স্লোগান দিত। অথবা ওই যে হুমায়ূন আহমেদের কিছু ছোট মিনি সিরিজ ছিল, যেটা গাছ লাগানোর জন্য বা এই ধরনের আরকি। তো এগুলো কিন্তু অনেক সোশ্যাল অ্যাওয়ারনেস ক্রিয়েট করত খুব সুন্দরভাবে। তো এই ধরনের অনেক এফোর্ট কি দিলে সেটা কার্যকর হতে পারে কিনা? কারণ আদারওয়াইজ তো আমরা আসলে এই যে প্রান্তিক লেভেলে যেই পরিবারগুলো আছে, যেসব প্যারেন্টস আছে, হ্যাঁ? শুধু প্রান্তিক না, ইভেন অনেক বড় লেভেলেও তারাও কিন্তু ভালো প্যারেন্টিং করছেন কিনা, তারা কোয়েশ্চেন করার জন্য উৎসাহিত করছেন নাকি কোয়েশ্চেনটাকে চাপা দিচ্ছেন? এই বিষয়ে আমাদের কি কাজ করার সুযোগ আছে কিনা নীতি নির্ধারণী পর্যায় থেকে? অ্যা অধ্যাপক হাসান স্যার অথবা ইউসুফ স্যার, যেই বলেন আরকি। আমরা একসাথেই কথা বলি সবাই এই পর্যায়ে। না, কথা বলা যায়। এটা সুন্দর, সুন্দর একটা প্রশ্ন। আসলে এর সাথে একটা সমাধানও দিই আমি। এটা সমাধান নয়, এটা আমার চিন্তা ভাবনা। আমাদের প্রফেসর ডক্টর ইউসুফ মাহবুবুল ইসলাম স্যার যেটা বলেছেন, আমি কিন্তু এর সাথে রিলেট করতে চাচ্ছি। কেন উনি যথার্থই বলেছেন। আসলে ওই যে পারিবারিক শিক্ষার কথাটা যেটা বলছেন, আমার একটা মডেল ছিল। সেই মডেল আমি দেখিয়েছিলাম হলো যে ট্রাইপার্টাইট একটা রিলেশনশিপ। স্টুডেন্টস, শিক্ষক এবং গার্জিয়ান। এই যে গার্জিয়ানদেরকে আমরা দেখতে পাচ্ছি যে অনেক জায়গায় কিন্তু গার্জিয়ানেরও সময় নেই যান্ত্রিক জীবনে। ছেলে মেয়েদেরকে দেখা, একটা টিউটর হাতে দিয়ে দিল, সে মুখস্থ করালো। আল্লাহ তো মানুষকে তৈরি করেছেন মেধা দিয়ে, কিন্তু সে মেধার বিকাশটা হচ্ছে না। ওই যেটা আমরা বলছিলাম যে আমাদের সামাজিক মূল্যবোধের অবক্ষয় হয়েছে। সে বাস্তব থেকে যেমন শিখতে পারছে না, পরিবার থেকে শিখতে পারছে না, স্কুলে গিয়ে শিখতে পারছে না, সেজন্য। তো এ বিষয়ে আমার বক্তব্য হলো যে কেন সে শিখতে পারছে না, এর কারণটা কিন্তু হলো ছেলে মেয়েদের মেধা আছে, সেই মেধাটার মানে কি বলবে, এটা কালচার হচ্ছে না। নিজের থেকে চেষ্টা করে যে মাথার ভিতরে কোনো একটা ধারণা
তৈরি করবে সেই থিওরিটা হচ্ছে না, শুধু মুখস্থ হচ্ছে। তো এইটার জন্য পারিবারিক শিক্ষার যেমন দরকার আছে, শিক্ষকেরও সচেতনতা দরকার আছে। এরা শুধু বলবে যে তুমি যদি একবার পড়ো একটা চ্যাপ্টার, বইয়ের কোনো চ্যাপ্টার, যে কোনো চ্যাপ্টার, তুমি এইটা নিয়ে কমপক্ষে 2 গুণ সময় ভাবো, ভেবে বের করো তো কোথায় কোথায় প্রবলেম। এবং শিক্ষক এবং এর সাথে বলছে গার্জিয়ান পক্ষ ঠিক এভাবে গড়ে উঠবে। এই শিক্ষক, গার্জিয়ান এবং ছাত্রদের মধ্যে যদি একটা গুড রিলেশনশিপ তৈরি করা যায়, এবং এদের প্রত্যেকের উদ্দেশ্য, ছাত্রের উদ্দেশ্য শিক্ষক গার্জিয়ান পক্ষ তাকে আদর করে স্নেহ করে বোঝাবে, আবার শিক্ষককে একটা পক্ষ বুঝাবে, কর্তৃপক্ষ আছে শিক্ষা কর্তৃপক্ষ, তারাই ভাবে বুঝাবে। আবার অনেক গার্জিয়ান পক্ষ আছে তারা ভালো, আবার কোন কোন গার্জিয়ান আছে এ ব্যাপার উদাসীন, তাদেরকে নিয়ে আবার শিক্ষকরা এবং ওই কর্তৃপক্ষ বোঝাবে। বোঝালেই কিন্তু আমরা দেখব যে ছাত্ররা তাদের মুখস্থ বিদ্যা থেকে বেরিয়ে আসছে। এটা একটা পরিবেশ তৈরি করতে হবে। যে দেখবেন যে মুখস্থ বিদ্যা থেকে বেরিয়ে চলে এসেছে, তখনই কিন্তু তার ওই যে আল্লাহ প্রদত্ত যে মেধাটা, সেটার বিকাশ ঘটবে। আমি একটা জিনিস দেখেছি, শিক্ষা যত শিক্ষাই দিই না কেন আমরা, এই শিক্ষাগুলোকে, সামগ্রিক শিক্ষাকে আমি আমার একটা লেখাতে, পত্রিকায় লেখার সময় 3 ভাগে ভাগ করেছিলাম। একটা হলো যে পেশাতেই যাক না কেন তার জীবনমুখী কিছু শিক্ষা দরকার, যেটা তার মধ্যে আমরা অ্যাবসেন্ট দেখি। যে কারণে সে বাস্তবে একজন ইঞ্জিনিয়ার, বাস্তবে একজন ডাক্তার, কিন্তু জীবনমুখী শিক্ষা, জীবনের জন্য যে শিক্ষাটা, সেই শিক্ষা, যেমন প্রবলেম সলভিং অ্যাবিলিটি, এটা একদম চাষিরও দরকার হয়, একজন ছোটখাটো ব্যবসায়ী বেশি লেখাপড়া না তারও কিন্তু জীবনমুখী শিক্ষা দরকার সমাজে চলতে গেলে। এইগুলো তাদের মধ্যে থাকে না। আমরা যদি স্কুল থেকেই ভালো করে তাকে জীবনমুখী শিক্ষার দিকে ভাবি, মানবিক মূল্যবোধ, যেটা আমরা প্রতিদিন, গতকালও পেপারে দেখলাম, শুধু পেপার জুড়েই শুধু দুর্নীতি দুর্নীতি দুর্নীতি। তাই আমরা এখন আসলে তো আল্লাহ তোকে দুর্নীতিবাজ করে তৈরি করেনি, আমরা সেই পরিবেশ দিয়ে সেই ধরনের কথা ক্লাসের শিক্ষকরা বলছে না, তার বাপ মার কাছ থেকে পারিবারিক ভাবে সেটা শিখছে না, সেই জন্য এটা দুর্নীতিতে সে অভ্যস্ত হয়ে যাচ্ছে। যেটা আমি একটু টাচ দিয়েছিলাম যে বাস্তবে ক্লাসে এক রকমের শিখছে, আর ক্লাসের বাইরে গিয়ে শিখছে আর একটা, সেটাকে আমরা বলছিলাম আমাদের সামাজিক মূল্যবোধের অবক্ষয়। আর এর সাথে হলো প্রত্যেকটা ছাত্র বা ছাত্রী একই পেশাতে তো যাবে না, বিভিন্ন পেশা যাবে। কেউ কম্পিউটার ইঞ্জিনিয়ার হবে, কেউ হবে হয়তো বড় ব্যবসায়ী, কেউ হয়তো হবে ডাক্তার, বা আরো অন্যান্য এগ্রিকালচারিস্ট হবে। বিভিন্ন লোক বিভিন্ন দিকে যাবে। তো তাকে আমি বলতে চাই যে কর্মমুখী শিক্ষা, এই 3 ধরনের শিক্ষা, জীবনমুখী শিক্ষা, মানবতাবোধ, সঞ্চারক শিক্ষা এবং কর্মমুখী শিক্ষা, যদি জীবনের প্রথম থেকে তাকে আমরা মাথার ভিতরে, কি বলবো, এই যে আমার শ্রদ্ধেয় ইউসুফ মাহবুব স্যার বললেন যে মাথায় প্রত্যেকের এতটা ইউরন থাকে, যে তাই যদি থাকে, হ্যাঁ, যে তাই যদি থাকে তাহলে সরি তাই যদি থাকে তাহলে আমরা ওকে গড়ে তুলতে তো কোনো অসুবিধা নাই। কিন্তু আবার আমাদের দেশে আরো কিন্তু সমস্যা, পরিবেশের কথা বলছিলাম, পরিবেশের মধ্যে শিক্ষকের যোগ্যতা, আমরা তো শিক্ষক দেখছি, ভালো শিক্ষক আছে আমাদের সমাজে, আবার কিন্তু এটা বলতেও খারাপ লাগে, আমারই ভাই, আমিও যেহেতু শিক্ষক, অনেক শিক্ষক আছে যাদের এই ট্রেনিংটা নেই, সে হয়তো শিশু সাইকোলজি সম্বন্ধেই পড়েনি, পড়াশোনা করা নাই, বা শিশু সাইকোলজি যদি ইংরেজিতে বলতে বলেন বা বাংলাতে লিখতে বলেন, সে বানানটা করে লিখতে পারে কিনা সন্দেহ। এই যে কোন শিক্ষক খুব ভালো, কোন শিক্ষক খুবই খারাপ, একটা শিক্ষক যদি 30 বছর কাজ করে একটি স্কুলে, আর তার যদি মান খারাপ থাকে, তাই 30 বছরে ওই স্কুল থেকে যত ছাত্র ছাত্রী বেরোবে সবাই কিন্তু খারাপ হতে বাধ্য। এই জিনিসটা আমরা কিন্তু ভাবি না। আমাদের যারা আমরা কেরানিগরি করি, কেরানি বা কোনো অফিসার বড় পদে, আমরা একটা ফাইলে সই করে দিই, অনুমোদন দিয়ে দিই, তাতে ক্ষতিগ্রস্ত হোক বা ভালো কিছু হোক, সেটা একটা ব্যক্তি হয়। কিন্তু একজন শিক্ষক যদি খারাপ হয়, একজন শিক্ষক যদি তার বাঞ্ছিত ভাবে যদি লেখাপড়া না শিখাতে পারে ছাত্রদেরকে, এই ছাত্ররা কিন্তু ভোগে, হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র কিন্তু ভোগে।
30 বছর ধরে, 35 বছর ধরে, 40 বছর ওই শিক্ষক যদি শিক্ষাঙ্গনে থাকে, তার থেকে ভোগে। এইটা আমাদের জাতীয়ভাবে আমাদের দেশ যারা পরিচালক আছে, আমাদের শিক্ষক সমাজ আছে, আমাদের সাধারণ সমাজ আছে, এরা যদি রিয়ালাইজ করতে পারে এবং সে মতো যদি চলতে পারে, তাহলে আমার মনে হয় যে এটা থেকে কাটিয়ে ওঠা কঠিন কিছু না। অনেক দেশ তো কাটিয়ে উঠছে, কিন্তু আমাদের দরকার হলো এটা আগে কাজে নামার আগে নিজেরা অনুভব করা, অনুধাবন করা। অনুধাবন যদি করতে পারি এবং সেই মতো কাজ করতে পারি, সেই মতো প্ল্যান করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা যে কাটিয়ে উঠবো এটা নিশ্চিত। জি স্যার, জি আপনি প্লিজ। খুবই ইম্পর্টেন্ট জিনিসগুলো বলেছেন অবশ্যই ইউসুফ মাহবুবুল আলম স্যারের সাথেও। তো আমাদের সময় আসলে অত্যন্ত সংকীর্ণ, খুব বেশি সময় নাই। যদি শেষে একটু মাহবুব স্যার কিছু বলেন, ইউসুফ মাহবুব স্যার, তারপরে আমি কনক্লুডিং এ চলে যাব। জি, তো প্রফেসর হাসনান যেটা বললেন যে শিক্ষকের কথা, তো আসলে কি ধরনের শিক্ষক দরকার? ফর এক্সাম্পল আমরা যখন ফুটবল তো আমাদের একটা কোচ দরকার। তো কোচটা কি করে? হ্যাঁ, কোচকেও কিন্তু মেনলি হচ্ছে প্র্যাকটিস করা। তো হাউ টু গেট টু প্র্যাকটিস, হাউ টু গেট দ্য স্টুডেন্টস টু সলভ প্রবলেমস, এইটাই হচ্ছে শিক্ষকের অ্যাবিলিটি। তাকে যে রাইট। বিরাট এক্সপার্ট হতে হবে, তাকে ছাত্ররা কপি করবে তা কিন্তু না। তো এটা যদি ক্লাসে নিয়ে আসে, হ্যাঁ, সেটা কিভাবে করবো? ফর এক্সাম্পল একটা আমরা যদি সায়েন্স প্লান্ট, বায়োলজি ধরেন, প্লান্ট একটা, তো ছোট্ট একটা গাছ নিয়ে আসলাম ক্লাসে। ক্লাস নিয়ে এসে গাছে জিজ্ঞেস করলাম যে এটা কি, তোমার আর কি মনে করো? তো অনেকে কিন্তু বলতে পারবে যে এটা একটা ছোট একটা ফুল গাছ, ফর এক্সাম্পল। তো এটা কি কি অংশ আছে? হ্যাঁ, তো কেউ বললো যে এটা পাতা আছে, এটা ডান্ডি আছে, এটা ফুল আছে। তো আমি ভাগ করে দিলাম, ভাগ করে যে ঠিক আছে, তোমরা হচ্ছে পাতার উপরে কাজ করো, যে এই গ্রুপটা বা দুইজন জোড়া করে দিলাম যে তোমরা হচ্ছে পাতার উপরে কাজ করো, যে পাতার বৈশিষ্ট্য কি, পাতার কাজটা কি, কেন আছে। আরেকটা জোড়াতে আমি রুটস দিয়ে দিলাম যে এইগুলা তুমি বার করো। হ্যাঁ, ইন্টারনেট থেকেই বার করো, বই থেকে বার করো, ক্লাসের বই থেকে বার করো, দিয়ে উপস্থাপন করো। আরেকজন গেলাম ফুল, তো কয়েকটা জোড়াকে পাতা দেওয়া হলো, কয়েকটা জোড়াকে ফুল দেওয়া হলো, কয়েকটা জোড়াকে রুট দেওয়া হলো, দিয়ে তোমরাই বার করো, বই থেকে খুঁজে বার করো যে এটা, এবং উপস্থাপন করো, বাকি ক্লাসকে বোঝাও যে এটার কাজটা কি। হ্যাঁ, তো এভাবে করলে ক্লাসটা কন্ডাক্ট করলে দেখবেন যে এই যে যদি পরীক্ষা নিতে হয়, যেটাই করতে হয়, ছাত্র কিন্তু নিজে চেষ্টা করে ইনফরমেশন বার করে বাকিদের যে উপস্থাপন করছে, হ্যাঁ, তার সব স্কিল যেটা দরকার, তার ইনফরমেশন গ্যাদারিং স্কিল, প্রেজেন্টেশন স্কিল, হ্যাঁ, প্রবলেম সলভিং স্কিল, সব কিন্তু চলে আসতেছে। সো টিচারকে বিরাট এক্সপার্ট দরকার নেই, বাট হাউ টু বি আ কোচ, হাউ টু গেট দ্য স্টুডেন্টস টু সলভ দ্য প্রবলেম, মানে আমি কি চাচ্ছি, হ্যাঁ, সেটা বার করতে পারলেই কিন্তু হয়ে যায়। হ্যাঁ, আর কিছু কিন্তু লাগে না। জি ধন্যবাদ স্যার। আমরা আজকে অত্যন্ত মূল্যবান, আমি বলবো আসলে আমাদের জাতি তো আসলে বিরাট বড় একটা প্রবলেমের মধ্যে আছে, বা ছিল, সবসময় থাকবে, এটাই বাস্তবতা জীবনের এবং এই জগতের বাস্তবতা। তো সেটা আমাদের সমাধান করার, প্রবলেম সলভ করার চেষ্টা করে যেতে হবে, এবং সেখানে আমরা একটা জেনারেশনের পর আরেকটা জেনারেশন কাজ করে যাব। এটাই মানব জাতির বাস্তবতা এবং সম্ভবত সৃষ্টিকর্তারও ইচ্ছা। তো আমরা আজকের আলোচনা, আমরা অত্যন্ত স্বনামধন্য ২ জন শিক্ষাবিদকে পেয়েছি, এবং এখানে আমি যদি একটু সাম আপ করতে চাই, আসলে আমরা যদিও ১ম এ বলেছিলাম যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আমরা হয়তোবা কনফাইন করব। কিন্তু এটা আসলে সম্ভব হয়নি। কারণ শুধুমাত্র বিশ্ববিদ্যালয় পর্যায়ে কিন্তু স্ট্যান্ড অ্যালোন বেসিস এ এইসব সমস্যার সমাধান করতে পারে না, এবং সমস্যার গভীর হচ্ছে একদম আ শুরু থেকে, যেটা ইউসুফ মাহবুব স্যার বলেছেন খুব সুন্দরভাবে। সেই ৩-৪ বছর বয়স যখন বাচ্চারা একের পর এক হাজার, হাজার প্রশ্ন করতে থাকে। সেখানে প্যারেন্টিং স্টাইল এর ব্যাপার আছে, চাইল্ড সাইকোলজি বোঝার ব্যাপার আছে, যেটা প্রফেসর হাসনান আহমেদ স্যার বলেছেন।
এবং আমরা এই শুধু তাই না, আমরা যদি এক্সপেক্ট করি যে সবাই সুন্দর প্যারেন্টিং করবেন, সবাই ছোট বাচ্চাদের প্রশ্ন করতে শেখাবেন এবং প্রশ্নের উত্তর দিবেন, উৎসাহ দিবেন, এমনিতে সেটা হবে না। এখানে সোশ্যাল অ্যাওয়ারনেস তৈরি করতে হবে। সেখানে পলিসি মেকারদের ভূমিকা থাকতে পারে এবং আমরা যদি শিক্ষা ব্যবস্থার মধ্যে বর্তমানে কারিকুলাম নিয়ে কাজ হচ্ছে বা হবে সামনে, সেখানেও আমাদের দেখতে হবে জীবনমুখী, কর্মমুখী কম্পোনেন্ট গুলো নিয়ে আসা এবং সেই স্কুল লেভেল থেকেই প্রবলেমগুলোকে সলভ করা এবং শুধু প্রবলেম না, ছোট ছোট প্রবলেম না, প্রবলেমের বিগার আসপেক্ট গুলো দেখা, জীবনের সমস্যা, এথিক্যাল আসপেক্ট এগুলো দেখা এবং এগুলো দেখার জন্য আমাদেরকে মূল ভূমিকা পালন করে বিভিন্ন পর্যায়ের শিক্ষক শিক্ষিকাগণ এবং এই শিক্ষক শিক্ষিকাগণকে সেইভাবে সিলেকশন করা, তাদের জন্য কিন্তু এটা একটা প্রবলেম সলভিং, হাউ টু টিচ দ্য স্টুডেন্টস টু বিকাম আ গুড প্রবলেম সলভার। তারা সেই প্রবলেমটা সলভ করতে পারে কিনা সেখানে রিক্রুটমেন্টের ক্ষেত্রে এবং তাদেরকে ট্রেন আপ করার ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা আছে এবং ট্রেনিংটাও ইফেক্টিভ হতে হবে। আমরা এগুলো নিয়ে পরে আরো বিস্তারিত আলোচনা করতে পারি, ছোট ছোট ব্যাপারগুলো নিয়ে অনেক গভীর আলোচনায় যেতে পারি এবং শিক্ষা ক্ষেত্রে যে সব ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় হোক বা স্কুল হোক, যেটাই হোক, মাদ্রাসা হোক, সব জায়গায় মুখস্থ বিদ্যা বা শুধুমাত্র গ্রেড ওরিয়েন্টেড, সার্টিফিকেট ওরিয়েন্টেড যে একটা অ্যাপ্রোচ চলে এসেছে সেখান থেকে আমাদের সব পর্যায় থেকে দূরে যেতে হবে। এবং এবং আমি আরেকটা ব্যাপারও একটু বলতে চাই, সেটা হচ্ছে যে বিশেষ করে পাবলিক সেক্টরে রিক্রুটমেন্টের ক্ষেত্রে প্রবলেম সলভিং অ্যাবিলিটিকে গুরুত্ব দেওয়া দরকার। তাহলে প্রবলেম সলভিং অ্যাবিলিটির ডিমান্ড তৈরি হবে বিশ্ববিদ্যালয়গুলোতে এবং স্কুল কলেজগুলোতে এবং সেটাও একটা ড্রাইভিং ফোর্স হিসেবে কাজ করবে বলে আমি মনে করি। তো যাই হোক, আজকে আপনারা অত্যন্ত ব্যস্ত সময়ের মধ্যে, আমি জানি আপনারা সবাই এখন কাজে চলে যাবেন। তো এর মধ্যে আপনারা এত মূল্যবান সময় দিয়েছেন। আশা করি আমাদের এই আলোচনা সবার জন্য অত্যন্ত উপভোগ্য হবে এবং কাজে লাগবে কিছুটা হলেও। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সালাম জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। আশা করি আরেকদিন আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। আমিও আসলে শেষ পর্যায়ে আমাদের প্রফেসর ডক্টর ইউসুফ মাহবুবুল ইসলাম স্যার আমাদের সাথে এসেছেন এবং এখানে কথা বলে আমায় খুব ভালো লাগলো। আমি স্যারকে ধন্যবাদ জানাই এবং যারা এখন এই যে ভিউয়ার যারা আছেন তাদেরকেও ধন্যবাদ জানাই যে আমরা মূলত সমাজে শুধু নিজেকে নিয়ে নয়, সমাজকে নিয়ে যারা ভবিষ্যৎ নাগরিক হবে সেই ছেলে মেয়েদেরকে নিয়ে যদি সুন্দরভাবে ভাবি, আসলে সুন্দর একটা ভবিষ্যৎ আমরা সবাইকে পাবো। তো আমাকে বিশেষ করে এই কথাগুলো বলতে সুযোগ দেওয়ার জন্য আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম। জি। এবং ইউসুফ স্যারকে আমরা সামনে আরো পাবো আশা করছি ইনশাআল্লাহ, বিভিন্ন আলোচনায় এরকম। ঠিক আছে, তাহলে আমরা শেষ করলাম। সালাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।